এই দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক যে কালচার সেটা নাই। দারিদ্র হয়েছে, বেকারত্ব হয়েছে, তাহলে তো বলতে হবে ওই দল আর এই সরকার কোনো পার্থক্য নেই। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল সেই পুরনো নীতিতেই তারা যদি চলতে চায়, মানে চলছে, এটাই সংখ্যা। আপনি গ্যাস দিতে পারছেন না, সার দিতে পারছেন না। এটা হলো যে আমরা মন্ত্রিসভায় কিছু পরিবর্তন দেখলাম। আমাদের প্রধানমন্ত্রী উনি 180 দিনের একটা টার্গেট দায়িত্ব নেওয়ার সময় ঘোষণা করেছিলেন। সেই 180 দিন পার হওয়ার পর দুটো ঘটনা ঘটলো একসঙ্গে। একটা হলো আমাদের একজন নতুন রাষ্ট্রপতি পেলাম আমরা, এবং সেই একই দিনে আমরা মন্ত্রিসভায় কিছু পরিবর্তন দেখলাম। নতুন কয়েকজন মন্ত্রী আসলেন, প্রতিমন্ত্রী আসলেন, পাশাপাশি পুরনো একজন মন্ত্রীকে তার দায়িত্ব থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হলো, একজন প্রতিমন্ত্রীকে প্রমোশন দেওয়া হলো, মন্ত্রী বানানো হলো। তো এই যে চেঞ্জগুলো হলো, ধরেন এটা কি আপনার মনে হয় যে 180 দিনের পারফরমেন্স যা ছিল তার উপর ভিত্তি করে এই চেঞ্জগুলো হয়েছে, নাকি অদৃশ্য কোনো কারণে অথবা এমনি এমনি চেঞ্জটা হলো? প্রথম কথা হলো যে আমি তো আর তারেক রহমানের সঙ্গে কথা বলি নাই, তিনি আমার সাথে ডিসকাসও করেন নাই, করার কথাও না। তো আমরা সাধারণ মানুষ হিসেবে যা বুঝি, যেহেতু আমি সাংবাদিকতার সঙ্গে জড়িত, স্বাভাবিকভাবে আমার একটা ইন্টারেস্ট আছে। তো এই যে 180 দিনের কথা, আমরা তো অনেক কথাবার্তা শুনেছিলাম ক্ষমতায় আসার আগে যে আমরা এটা করব ওইটা করব, কিন্তু সত্যি কথা বলতে কি, দেশের মানুষের যে চাহিদা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা, তার কোনো কিছুই পূরণ হয় নাই। সেটা তো হয় নাই, উল্টা আরো মানুষের মনে বা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। মানে কোনো পারফরমেন্স নাই। যেমন আপনাকে আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা ভয়াবহ তার একটা উদাহরণ দিচ্ছি খালি আপনাকে। গত 6 মাসে এই যে এত মব ভায়োলেন্সের কথা আমরা শুনি, এটা শুরু হয়েছিল ইউনূস সরকারের আমল থেকে। তারা সেটাকে মব ভায়োলেন্সকে তারা গ্লোরিফাই করছে যে এটা নাকি প্রেশার গ্রুপ, কেমন, যার ফলে হয়েছে কি, মানুষজন মানে যারা এগুলা করে তারা চিন্তা করছে যে আরে আমরা তো এখন মানে সরকারি এন্ডোর্সমেন্ট পেয়ে গেছি, আমরা যা খুশি তাই করবো। ভেবেছিলাম যে এইটার হয়তো এই সরকার আসার পরে তার কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। গত 6 মাসে গণপিটুনিতে মানে মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে 241টা, আর এর মধ্যে মারা গেছে 133 জন, গণপিটুনিতে মারা গেছে। মানে এই বিএনপি সরকারের এই গত 6 মাসে, লাস্ট 6 মান্থস আর কি, তারা যে ক্ষমতায় আসছে না এটার মধ্যে। আচ্ছা দেখেন, 57 জন নারী ধর্ষণ, তাদেরকে ধর্ষণ করছে, করার পরে তাদেরকে মেরে ফেলছে 57 জন। অথচ এটার এই সংখ্যাটা হলো গত 1 বছরে যে ঘটনাগুলো ঘটছে তার প্রায় তার চেয়েও একটু বেশি, মানে পূর্ববর্তী 1 বছরের চেয়ে বেশি। হ্যাঁ, 6 মাসের যে ঘটনাটা ঘটছে। আচ্ছা তারপরে দেখেন, এবং এই জিনিসগুলা খুব ব্যাপক আকারে আসছে না দেখে মানুষজন ঠিক বুঝতেও পারছে না যে অবস্থা কতটা ভয়াবহ। তা আপনি কিভাবে পেলেন সংখ্যাটা? আমি তো সাংবাদিক, আমি তো পত্রপত্রিকায় দেখি, তারপরে মানে সেটাই আমার ইয়ে হলো। আর এই সরকারের মধ্যে আমি একটা অসহিষ্ণুতা লক্ষ্য করছি আর কি। আপনি দেখেন, এইখানকার প্রভাবশালী যে মন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি গতকালকে আমি দেখলাম টিভিতে না কোথায়, ফেসবুকে কোথায় দেখলাম যে উনি ব্রাহ্মণবাড়িয়ায় কতগুলো ঘটনা ঘটেছে সেটা নিয়ে এক সাংবাদিক জিজ্ঞেস করতে, এবং তাকে সে রীতিমতো বিরক্ত হয়ে, অসহিষ্ণু হয়ে তাকে ধমক দিচ্ছে। তো ভাই, আপনি মন্ত্রী, একটা সাংবাদিকের যে কাজ আপনাকে প্রশ্ন করা, সাংবাদিকের প্রধান কাজই হলো ক্ষমতাকে প্রশ্ন করা। বিকজ সাধারণ মানুষ তো ক্ষমতাধরদের কাছে যেতে পারে না, সাংবাদিকরা পারে, সেই জন্য তাদের কাজ হলো এই জিনিসগুলোকে হাইলাইট করা। তো আপনি তাকে ধমকাবেন কেন? মানে হোয়াট ইজ ইউর রাইট? না, আপনি শুরু থেকে যে কথাগুলি বললেন, যে ফিগারগুলি আপনি দিলেন, যে স্ট্যাটিস্টিক্স আপনি দিলেন, সেগুলো সবই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত। হ্যাঁ, কাজে এই কারণে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে বরং লজ্জিত থাকা উচিত ছিল। লজ্জিত থাকা এবং মাপ চাওয়া যে আমরা ঠিক মানে আপনাদের চাহিদা মতো আমরা জিনিসগুলোকে করতে পারছি না। এবং একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি, প্রত্যেকটা সরকারই এতে তারা কখনোই তাদের দোষটা স্বীকার করতে রাজি না। আর যখনই আপনি দোষের কথা বলবেন, এই যে আমাদের বিরুদ্ধে কথা বলে। এটা একটা অদ্ভুত কালচার। আপনি এখন আপনার মূল কথাটায় আসি, যে এই মন্ত্রিসভার রদবদলে কি হইল না হইল, এটাতে কোনো কিছুই হয় নাই।
এটাতে আরেকটা জিনিস প্রমাণ হলো আবারও যে এই দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক যে কালচার সেটা নাই। এখন দেখবেন যে এটা তারা বলবে যে সবকিছু প্রধানমন্ত্রীর এখতিয়ার। প্রধানমন্ত্রীটাকে উনি দলীয় প্রধান বা উনি মানে হয় আওয়ামী লীগের প্রধান যে থাকবেন তিনি এটা করবেন, অথবা বিএনপি যখন ক্ষমতা আসবে তারা এটা করবে। এখন মন্ত্রিসভায় কে থাকবে না থাকবে এটা তো যদি একটা গণতান্ত্রিক কালচার হতো বা সিস্টেম হতো, তাদের মধ্যে আলোচনা হতো। আচ্ছা, আপনি যে জহিরুদ্দিন স্বপনকে সরাচ্ছেন, ওনার পারফরমেন্সের ব্যর্থতাটা কোথায় আমাদেরকে জানান, আমাদেরকে বলেন। সেগুলো কিছু বলছে না। তারপরে ওই বিমান মন্ত্রী যিনি ছিলেন ভদ্র মহিলা, তাকে নিয়ে ইয়েতে দিল, খাদ্যে দিল। তো এখন খাদ্যে গত 6 মাসে কি হলো না হলো আমরা তো সাধারণ মানুষের কাছে কোনো ইনফরমেশন নাই। ইভেন আমরাও যারা সংবাদ নিয়ে কাজকর্ম করি, আমরাও জানি না যে এটা কি। এগুলার মূল ইয়েটা হচ্ছে যে মূল সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো, সরিয়ে তারপরে এটাকে সামহাউ কিছুদিনের জন্য হইলো যে অন্যান্য যে বার্নিং ইস্যুগুলো আছে সেগুলোকে চাপা দিয়ে আচ্ছা আবার কয়দিন চলি, আবার তোমার একটা ইয়ে হবে। দেখেন মানুষের যে বেপরোয়া, আপনি গ্যাস দিতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে সব ইয়ের জন্য, তো তারপরে সার দিতে পারছেন না। কালকেই দেখলাম যে কুড়িগ্রামে গুদাম ভেঙে সার নিয়ে গেছে। তাদের যে মানুষের যে ডেসপারেশন, মানুষের যে এত বেপরোয়া হয়ে উঠছে, তার কারণ এই সরকার কোনোভাবেই কোনো দিকে কোনো কিছু সামাল দিতে পারছে না। আর খালি বলতেছে কি যে এটা তো স্বৈরাচারী সরকারের জন্য করে দেওয়া। আচ্ছা ভাই, স্বৈরাচারী সরকার তো চলে গেছে 2 বছরের উপরে, তার মাঝেও তো আরেকটা সরকার আসছিল। এবং দেখবেন ওই অন্তর্বর্তী সরকার নিয়ে এই সরকারের কোনো রকম কোনো সমালোচনা নেই। 900 জন, প্রায় 900 জন শিশুর মৃত্যু হলো হামে। তারেক রহমান প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলল যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ওই আগের সরকার। বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টে যা পাওয়া গেল সেটা তাদের অব্যবস্থাপনার কারণেই হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের। তাহলে আপনাকে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তারপর তাদের বিরুদ্ধে আমি তো বলছি তার খুনের মামলা হওয়া উচিত। না, উনি বললেন ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। তার ক্ষমাটা করলো কে? এবং দেখেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সে যে কতগুলো মেসেজ দিচ্ছে মানুষকে। এই যে ইউনূস সম্পর্কে এত মানুষের যে এত বিতৃষ্ণা, আপনি খালি ফেসবুকে যে তার কমেন্টগুলা দেখবেন, তার যে কোনো ইয়েতে, সেখানে সেগুলা থেকে কোনো আমল দিচ্ছে না। সে তাকে নিয়ে পিছনের সিটে বসা তারে, অথবা সামনের সিটে তাকে পাশে এনে বসাচ্ছে। আপনি মেসেজটা কি দিচ্ছেন? যে তোমরা তার বিরুদ্ধে যতই কথা বলো না কেন, আমি ওনার পিছনে আছি, অতএব তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আমরা এই প্রসঙ্গ নিয়ে পরে আসবো। আমি একটু আমাদের প্রিন্স ভাইয়ের কাছে যাই। প্রিন্স ভাই, আপনি তো রাজনীতিবিদ, আপনাকে আমি যতদিন ধরে চিনি রাজনীতিবিদ হিসেবেই চিনি। ছাত্র রাজনীতি করতেন, জাতীয় রাজনীতি করেছেন। তো এখন একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবেই বলি, জনগণের ভোটে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা সরকার চালাচ্ছে। এই দলের পারফরমেন্স আপনি কেমন দেখছেন, দল হিসেবে বলছি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন শুভেচ্ছা জানাই, সবাইকেও শুভেচ্ছা জানাই। এক কথাই যদি বলি, আসলে কি দলের কোনো কার্যক্রম আছে? আপনি দলের কথা যেহেতু বললেন, আমি তো যে দলটি এখন ক্ষমতায় আছে তার কোনো কার্যক্রম, আমি দলীয় কার্যক্রম মিন করছি, দেখছি না। আপনি যদি সেটা হিসাব করেন, আমার নেতাদের সাথে তো দেখা সাক্ষাৎ হয় আমাদের, তাদের যে কমিটি মিটিং এইগুলো কি হয়েছে? হয়নি। এবং কোনো একটা, আমি ধরে নিলাম, ভালো মন্দটা পরে আলোচনায় আসি, আমাদের সাংবাদিক ভাই তো খুব যথার্থই অনেকগুলো কথা বলেছেন, তা ধরে নিলাম ওগুলো বাদ দিয়ে তারা 2-1টা যে পজিটিভ কাজও যেটা করছে, তা সেইটা নিয়ে কি মানুষের কাছে দলীয়ভাবে যাচ্ছে? দলীয়ভাবে তো নাই। সুতরাং আমি দেখছি এখানে সরকার আর দল একাকার হয়ে যেটা গেছে, আপনি সরকারের ভূমিকাই বলতে পারেন, দলের ওই অর্থে কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। এবং সেইটা একটা বড় অশনি সংকেত। অশনি সংকেত কেন, তাও যদি ছোট করে বলি, দেখেন আমি যদি বুঝে থাকি, একটা মডেল আলোচনা হয়তো করি, অনেক পয়েন্ট বলা যায়। ধরেন জ্বালানি নিয়ে, যেটা এখন বড় সংকট, জ্বালানি নিয়ে আমাদের সাথে হয়তো দলীয়ভাবে পার্থক্য থাকবে, সেটার বামপন্থীরা কি ভাবছে, ওনারা কি ভাবছে, আমি ওনাদেরটাই বলি। ওনারা ওনাদের 31 দফায় যে কথাগুলো বলেছে, তা সেই কথাগুলো কি মানুষের সাথে গেছে? যায় নাই। এবং দেখেন এখন ওনারা জ্বালানি নিয়ে এই সংকট মোকাবেলার নামে যে পথ অবলম্বন করছে, সেটা কিন্তু সাংঘর্ষিক দলের বক্তব্যের সাথে।
এটা নিয়ে হয়তো মানুষ চিন্তা করতে পারে। কোন পয়েন্ট বললাম? সহজ করে বললে, নবায়নযোগ্য জ্বালানিটি যে একটা প্রধান হওয়া দরকার, এবং বিগত দিনে আমদানি নির্ভর জ্বালানি আমাদের সংকট তৈরি করেছে, এটাই তো ব্যাপার। এবং দেখবেন বর্তমান জ্বালানি মন্ত্রী ক্ষমতায় আসার 2 দিন বা 3 দিনের মাথায় একজন সাংবাদিকের সাথে আলোচনায় উনি স্পষ্ট করে বললেন যে আমরা ওই পথ থেকে ফিরে আসব। কিন্তু আপনি এখনকার পজিশন দেখেন, ওনারা কিন্তু পুরনো পথেই হাঁটছেন। মজা করে বললে বলা যায় ওই আরেক ধরনের রেন্টাল, কুইক রেন্টাল, মানে আরো বেশি টাকা ব্যয়ে তারা সংকট সমাধানের দিকে যাচ্ছে, এবং সেটা একটা নতুন সংকট করবে। আমি জাস্ট একটা উদাহরণের দিলাম। না, নবায়নযোগ্য জ্বালানি জন্য তো সময় লাগবে। তা তো বটে, আমি সে আলোচনায় যাক। আমি সেটা ধরেন জ্বালানি সংকট নিয়ে আরো কি করা যায় সেটা আলোচনা করা যায়। শুরু তো করতে হবে কাউকে। আমি বলছি যে তাহলে দল হিসাবে তারা তো তাদের বক্তব্যটা আর সরকারের জায়গায় একই হয়ে যাবে। কারণ আপনি যে কথা তুললেন, ধরেন ইমিডিয়েটও যদি জ্বালানি সংকট মোকাবেলা ইমিডিয়েট কতগুলো পদক্ষেপ নিতে হবে, এবার আমাদেরও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সেটাই কি প্রধান ট্রেন্ড হবে? যদি সেটা প্রধান ট্রেন্ড হয়ে যায় আমদানি নির্ভরতা, তাহলে তো আপনি ওই পথ থেকে বেরোতে পারবেন না। তাহলে আপনাকে এটাকে প্রধান ট্রেন্ড তো করা চলবে না যে আমি এটা ইমিডিয়েট করছি, দিস ইজ আওয়ার আশু লক্ষ্য, এইটা হচ্ছে আমার মধ্যমেয়াদী, আর ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। তা সেইটা সুনির্দিষ্ট অনেক সময় সরকার না হলে, যেহেতু দলের কথা বললেন, আমি বলছি দলও তো সেই কথা বলতে পারতো। তো দল নাই, আপনি দেখবেন সরকার যা বলবে সেই একই কথাই বলবে। সরকারের ভাষায় কথা বলছি, এখন তারা সরকারি দল হয়েছে, তারা তো সরকারি ভাষায় কথা বলতে চাইবেই, এতে অন্যায় কোথায়? আমি দেখি সেইটা অন্যায় ন্যায়, এক অর্থে যদি বলেন অন্যায় না, দলের কথা বলবেন, কিন্তু এটা একটা বড় সংকট। সংকট কেন? কারণ সরকারে যখন থাকে আপনি দেখবেন যে সরকার অনেক সময় দলীয় যে বক্তব্যটা দেয় সেইটা অনেক ক্ষেত্রে তারা বাস্তবায়ন করতে পারে না, কারণ এখানে আমলা সহ অন্য যেটা আছে বা কতকগুলো লেগাসি আছে সেটাই প্রধান করবে তারা। একটা উদাহরণ দিই, এই যে আবার আমি জ্বালানিতেই ফিরে আসি। আচ্ছা, ধরে নিলাম ইমিডিয়েট তাদেরকে যেতে হবে এলএনজি এবং এটা আমদানি, এই আমদানি নির্ভরতাই, এইটা ছাড়া তো এই মুহূর্তে আমরা দেখছি না। কিন্তু আপনি যদি বলেন, আমি তো পলিটিক্যালি বলবো, আমি পলিটিক্যালি সুযোগ থাকলে বলবো, একইভাবে যে কাজটা থ্রাস দিয়ে আমদানি নির্ভর জ্বালানিতে যাচ্ছে, কেন থ্রাস দিয়ে আমাদের যে কূপগুলোতে উৎপাদন করার কথা, মানে হচ্ছে অলরেডি, বহুজাতিক কোম্পানি বেশি পারলে আমি পারছি না কেন? তাহলে আমি কেন জরুরিভাবে ওইখানে যন্ত্রপাতি সহ করব না? ভোলার গ্যাস নিয়ে এত কথা, কেন আমি দ্রুততার সাথে করব না? কিন্তু আপনি দেখবেন অ্যাটেনশনটা চলে যাবে ওই জ্বালানি নির্ভরতায়। তা যদি দল এবং সরকার একাকার হয়ে যায় ওই কাজটা করবে। আর আপনি একজন মন্ত্রী হলেও আপনি পুরনো ধারাবাহিকতায় যে আমলাদের উপরে নির্ভর করছেন, দেখবেন যে তারা যেটা বলছে এর বাইরে আপনি আসতে পারবেন না। এই সংকট হয়। আমি এই ধরনের ভুরি ভুরি উদাহরণ দিতে পারি জ্বালানি নিয়ে, কারণ সবটা হয়তো বলাটাও যথার্থ হবে না, কারণ অনেক সময় ব্যক্তিগত আলাপচারিতা। এই সংকটগুলো আমি দেখছি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, এই যে দলের কথা যেহেতু বললেন, তাইলে ধরতে হবে দল আর সরকার, তাহলে এটা তো দল নামে কিছু নাই। আপনি ধরেন কৃষি কার্ড, এই সরকার একটা ভালো কাজ, এই যে 10 লক্ষ কৃষকের যে টাকা মওকুফ করলো সুদ সহ। কিন্তু আমাকে যদি বলেন আপনি এটা করলেন, তার মানে তো আগামীতে যাতে করে তারা ঋণ খেলাপি আর না হতে পারে, তাহলে আপনার তো 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে উৎপাদন খরচ কমানোর কাজটা করতে হবে, আর কৃষক যেটা উৎপাদন করে তার লাভজনক দাম নিশ্চিত করতে পারছে। লাভজনক দাম নিশ্চিত আপনি যদি বাজারের উপরে ছেড়ে দেন, তাহলে কিন্তু আমার অধিকাংশ যে দারিদ্র মানুষ, ইউনুস আমলে যে দারিদ্র হয়েছে, বেকারত্ব হয়েছে, আমাদের এই কাজটা আরো দিন দিন ইন্ডিকেটর বাড়ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, জাতীয় ন্যূনতম মজুরি নাই, তাইলে আপনার মানুষ তো কিনে খেতে পারবে না। তাহলে সরকারকে তখন কিন্তু নিজেদের মানে আমাদের সরকার টাকা মানে জনগণের টাকা, ওইটা দিয়ে কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক দাম দিয়ে কিনে নিয়ে সরবরাহের জায়গায় যেতে হবে। আপনি কি এই ধরনের কোনো পদক্ষেপ দেখছেন না? আমি বলি দল যদি, তাহলে বলতে হবে ওই দল আর এই সরকার কোনো পার্থক্য নেই, আপনি করতে পারবেন না, জনগণের স্বার্থ পূরণ করতে পারবে না। যার জন্য দেখেন আপনি যে আলোচনাটা এখানে তুললেন, যে সরকারই বলেছিল যে আমরা 180 দিন পরে আমরা কি বলে মন্ত্রী অন্যদের মূল্যায়ন করে করব। কিন্তু আমরা যেটা চোখের সামনে দেখলাম, আমাদের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনে তারা যেভাবে করলেন, আমার ধারণা, কারণ আমরা জানি না, এটা সরকারই জানে, এটা সরকারেরই দায়িত্ব, ওটা নিয়ে আমাদের পরামর্শ দিয়েও লাভ নেই, তারা যেটা করবে। কিন্তু মানুষ এটা পরিষ্কার বোঝে, ওই ধরনের কোনো মূল্যায়নের কারণে এই ধরনের কিছু হয়নি, তাহলে কিন্তু মানুষের চোখের সামনে এটা থাকতো। তারা বুঝছে যে তাদের একটা বিশেষ ডিজাইন আছে, কিছু লোককে প্রোভাইড করবে, কিছু লোককে আরো উপরে আনবে, কিছু লোককে নিচে নামাবে, হয়তো সেই কাজটা করছে। তার মানে একদিকে দলেরও ভূমিকা নেই, আর সরকারও যেটা 6 মাসে, কারণ মানুষের কিন্তু এইবার একটা আকাশচুম্বী প্রত্যাশা ছিল, এইটা একটা বড় সংকটও বটে। সেই জায়গাটায় তার সেই কি বলে সংকট সমাধান হচ্ছে না, আশা পূরণের জায়গায় যাচ্ছে না। সংকট
নাকি প্রত্যাশা থাকার কারণে সরকারের জন্য সংকট? না, আমার কাছে যদি বলেন যে প্রত্যাশাটা আমি অমূলক বলি না, আচ্ছা, কিন্তু সরকার যদি তার নীতিতে পরিবর্তন না এনে, আমি পুরনো নীতি এটা বলতেই হচ্ছে, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল সেই পুরনো নীতিতেই তারা যদি চলতে চায়, মানে চলছে, এটাই সংকট। তাও একটা খালি আমি পয়েন্টটা তুলে রাখি, ধরেন যেভাবে গণ বেসরকারীকরণ, আপনি একটু খেয়াল করেন, প্রসঙ্গক্রম বলতে হচ্ছে, ধরেন এবারও বাজেটে যদি আমি ভুল না করি 60,000 কোটি টাকার একটা বরাদ্দ আছে যে আমাদের বন্ধ কলকারখানা চালু সহ অন্যান্য জায়গায় করবে। তা আপনি কেন দক্ষ এবং দুর্নীতিমুক্ত ভাবে কেন এটা চালুর উদ্যোগ নিচ্ছেন না? ওনাদের শ্রমিক সংগঠন সহ অনেক শ্রমিক সংগঠন মিলে যে স্কপ এখনো আছে, যে স্কপ দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছিল, তাহলে সেই অর্থে তাদেরও তো আন্দোলনে ছিল। কিন্তু দেখেন এখন সে ঢালাও বিরাস্তিকরণের জায়গায় চলে যাচ্ছে। যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল একই কাজ তারা করছে। তারা আমাদেরকে বুঝাই দিক যে আগে আমি বিরাস্তিকরণ করার মধ্য দিয়ে লুটপাট হয়নি, মানুষের কাছে একটা কি বলবো আনন্দের বন্যা বয়ে গেছে, আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রয়ে গেছে, কর্মসংস্থান হয়েছে। তাহলে সেই ধরনের তথ্যপত্র ছাড়া এই পথে হাঁটা মানে আর একটা লুটপাটের রাজত্ব কায়েম করা। সুতরাং তাদের নীতির কারণেই এই ঘটনাগুলো ঘটছে। আরশাদ মাহমুদ ভাই, আপনাকে আমি আপনি একটা কথা বলেছেন যে আপনার কাছে পূর্ববর্তী যে সরকার ছিল 1.5 বছরের, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের সঙ্গে বর্তমান সরকারের যে দহরম মহরম, অথবা আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকার ওই সরকারকে অনুসরণ করছে, এরকম মনে হচ্ছে। এবং আপনি একটা উদাহরণও দিলেন যে রাষ্ট্রপতির যে আপনার যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান, সেদিন ডক্টর ইউনূসকে বিশেষ গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসা। তো সে পূর্ববর্তী সরকার প্রধান হিসেবে সে তো এখানে আসতেই পারে, সমস্যাটা কোথায়? সমস্যা তো নাই, সমস্যা নাই আবার আছে, দুইটাই আর কি। প্রথম কথা হলো যে ইউনূস সাহেবের যে কথা আপনারা বলতেছেন, আমাদের তার উপরে আমাদের সাংঘাতিক প্রত্যাশা ছিল যে উনি এত বড় একটা মানুষ, উনি নোবেল পাইছেন, এটা সেটা স্বাভাবিকভাবে আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু উনি ক্ষমতার আসার 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের মধ্যে উনি এমন সমস্ত কার্যকলাপ শুরু করলেন যার, সেটা একটা ছোট্ট করে বলি যে স্বজনপ্রীতি। উনি গ্রামীণ ব্যাংকের থেকে দুইজনকে আনলেন, এনে একজনকে মন্ত্রী আর একজনকে মানে সিনিয়র সেক্রেটারি বানাই দিলেন। আজ পর্যন্ত তাদের যে কি কাজটা তারা করছে আমরা কেউ জানি না। আপন ভাইপোকে উনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানাইলেন। তো এগুলো তো মানুষের চোখে লাগে। তারপরে উনি একের পর এক তার বিরুদ্ধে যত মামলা ছিল সব প্রত্যাহার করতে লাগলেন, মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, অন্যান্য স্বৈর শাসকদের মতোই। আর তার চেয়েও সবচেয়ে বড় মানে আমার মতে অনৈতিক কাজটা যেটা করছে, যে উনি গ্রামীণ ব্যাংকের যত রকমের সুযোগ সুবিধা দরকার, নতুন করে লাইসেন্স নেওয়া, এগুলো উনি করতে থাকলেন। আরেকটা কথা বলি, আমি প্রায় এই কথাটা আপনারা প্রথমে এসে শুনছিলেন না যে স্টারলিংক মানে এই দেশে আনবে, কেন কি মানে হঠাৎ করে পরে যে বলে যে এটা নিয়ে এত উৎসাহ কেন? প্রথমে বলল যে কোনো স্বৈরাচারী সরকার যেন ইন্টারনেট বন্ধ না করতে পারে। ভালো কথা, আমরা তো সবাই সেটা চাই। পরে জানা গেল যে তখন এলন মাস্ক ছিল যে ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, কেমন, তো তাকে দিয়ে তার ওখান থেকে আমি জিনিসটা নিলে আমার সঙ্গে একটা সম্পর্ক হলে আমি ট্রাম্পের কাছাকাছি যাইতে পারি। তো তারপরে তো 1-1.5 মাসের মধ্যে উনি এলন মাস্ক চলে গেল। তারপরে দেখবেন স্টারলিংকের আর কোনো কথাবার্তা নাই, শুনেন কোনো জায়গায় কোনো আলাপ শোনেন এটা নিয়ে। তো এইটার পিছনে যে কত টাকা খরচা হয়েছে এটা কি কেউ জিজ্ঞেস করছে? এটা কোথা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এটা কেউ জিজ্ঞেস করতেছে না কেন এটা? যে তুমি যে ওই উদ্দেশ্য ছিল ওইটা ট্রাম্পের ঘাড়ে মানে দিয়া ভর করে এলন মাস্কের ঘাড়ে ভর দিয়ে আমি ট্রাম্পের পা ধরবো যে হুজুর আমি এসে গেছি, আমি কিন্তু আপনার লোক আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই যে জিনিসগুলো একের পর এক, তখন হলো কি যে মানুষ তার বিরুদ্ধে খেপে গেল। তারপরে মানুষ ঘৃণা, আপনি মানে সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝবেন। তারপরে উনি যারে তারে আইনে বসায় দিচ্ছেন, তুমি বিশেষ সহকারী, তুমি অমুক, তুমি মুড়কি আর কি। বিশেষ সহকারী তো এখনো বসানো হচ্ছে না, সেটাই আমি বলছি। আমি কতগুলো লেখার মধ্যে লিখেছি, এই সরকারকে আমার মনে হচ্ছে যে ইউনূসের এক্সটেনশন সরকার।
হ্যাঁ, খুবই দুঃখজনক। মানে আমরা তো এটা আশা করি নাই। এটা আমাদের প্রিন্স ভাই যেটা বললেন যে মানুষের মনে একটা অন্য প্রত্যাশা ছিল যে 17 বছরের এই অপশাসন, দুঃশাসন, এগুলোর থেকে মানুষ মুক্ত হয়ে, যে তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, অনেক যন্ত্রণা ভোগ করেছেন তার দলের লোক, এইবার হয়তো তারা নতুন কিছু করবে। 31 দফার যে কথাটা বললেন, সেখানে বলা ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এসেই কি করলো? বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে অন্তর্বর্তী সরকার যে একটা আলাদা সেক্রেটারিয়েট করছিল, এসেই সেটাতে বাদ দিয়ে দিল। হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা হলো এই যে এখন লোয়ার কোর্টগুলো যেখানে আছে সেইখানে যাতে করে এই সরকারি নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তারপরে দেখেন ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো মামলাই এখন হচ্ছে না। মানে মামলাটা কোনো জাজ শুনানি তো দূরের কথা, মানে ওটা করতেই দিচ্ছে না। তো এখন এটা বিচারকরা বুঝতেছে না এই জিনিসটাই। আমি আজকে একটা পত্রিকায় দেখলাম যে এই সরকারের আমলে ইউনূস সরকারের সময়কার যে সমস্ত অপকর্ম নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, যেমন এই হামের টিকানা, এগুলো, এই বিষয়গুলো নিয়ে যে কটা মামলা হয়েছে, সবগুলো মামলার রায় নাকি হয়েছে খাস কামরায় বসে। হ্যাঁ, বিচারের মানে ওপেন কোর্টে না, কোর্টে তো আসতেই দেয় নাই। প্রথম কথা হলো মানুষের মনে তো সন্দেহটা সেখানে, আমরা যে কেন ইউনূসের একজন, এখন বোঝা যাচ্ছে যে লন্ডনে বসে যে সমস্ত মানে গোপন আতাতের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো হয়েছে, যে আমাকে কিন্তু, ঠিক আছে, প্রথম কথা হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউনূস কিন্তু নির্বাচন দিতে চায় নাই এবং বিএনপি ক্ষমতায় আসুক এটা তারা চায় নাই। নানান রকমের বিয়ে করছিল, মানে নানান। তারপরে যখন দেখলো যে মানুষজন খেপে যাচ্ছে, তাড়াতাড়ি করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। বের হওয়ার চেষ্টা করে তখন এখন বোঝা যাচ্ছে এই খলিলুর রহমানকে আনছে সেখানে এগুলা করার জন্য। আচ্ছা, এনে ঠিক আছে, আমরা তোমার ইলেকশন দিয়ে দিব। দেখেন লন্ডনে যে কিন্তু ঘোষণাটা দিচ্ছে যে ফেব্রুয়ারির মাসেই ইলেকশনটা হবে, তার আগে কিন্তু বলেই নেই, হাজার প্রেশার থাকতেও বলে নাই। এবং বিএনপির লোকজন প্রকাশ্যে বলছে যে নির্বাচনকে পিছানোর জন্য যত রকম ষড়যন্ত্র করা সব করতেছে এরা। এবং তারা বিএনপি কোন রকমে চাচ্ছিল যে তার উপরে ইয়ে করে ইলেকশনটা দেওয়া হোক, সেটা দিছে। তো ঠিক আছে, ইলেকশন আমি দিব, কিন্তু আমার তোমরা কেন কিছু করতে পারবা না, আমার বিরুদ্ধে কোনো মামলা হইতে পারবে না। আচ্ছা, মামলা হইলেও দেখেন তার মামলার কোনো রেজাল্ট নাই, কোনো কেউ কিছু। তারপরে তাকে এসএসএফ প্রোটেকশন দিতে হচ্ছে নজিরবিহীন ভাবে 1 বছরের জন্য। ভাই, আপনি যদি এত ভালো মানুষ হন, আপনি যদি এত পপুলার হন, তো আপনারা তো ভয় কেন? আর সরকার আপনার পিছনে এত টাকা ব্যয় করবে আপনাকে প্রোটেকশন দেয়, হু আর ইউ? তারপরে আচ্ছা, যাই হোক, এখন আপনি তো গ্রামের গরিবের বন্ধু, এটা সেটা। তাহলে আপনি যে এই যে কাজগুলা করলেন, যে একের পর এক যে অন্যায়, আমরা তো বলতেছি না যে উনি করছে, কিন্তু যে দাবিটা উঠেছিল যে মামলার যে এক ভদ্রলোক লয়ার যেটা করছে, যে আমরা চাচ্ছি যে ওই আমলে কি কি হয়েছে তার একটা শ্বেতপত্র প্রকাশক। এটা তো কোনো দোষের কথা না, তাই না? সেইখানে দেখেন আপনি, মানে যে লোকটা গরিবের বন্ধু, সে কি হোটেল ভাড়া দিতে পারে 10 লক্ষ টাকা পার নাইট? পৃথিবীর কোথাও শুনছেন যে এটা হইতে পারে? লন্ডনে যে সে গ্লস্টার হোটেল, সবচেয়ে দামি হোটেল, সেখানে সুইট ভাড়া করছে সে, এবং আমাদেরকে বলছে যে এটা হলো দ্বিপাক্ষিক ভিজিট। দ্বিপাক্ষিক ভিজিটের কোনো নাম গন্ধ নাই। সেখানে কিয়ার স্টারমার ছিল তখন প্রধানমন্ত্রী, তার সাথে দেখাও করে নাই। আর তার এই যে কিছু গৃহবৃত্ত দালাল ছিল এখানে, বলতেছে কি যে ওই কি টাকা ফেরত দিতে হবে দেখে, সেই জন্য ওই কিয়ার স্টারমার পালায় গেছে, তার দেশ থেকে পালায় গেছে সে। মানে কোন লেভেলের বাটপার আপনি চিন্তা করেন, আমাদেরকে এগুলো বুঝাচ্ছে। যাই হোক, এখন সে যে 10 লক্ষ টাকা পার নাইট হোটেলে খরচা করলো, 50 জন লোক সাথে করে নিয়ে গেল, খলিলের জন্য 8 লক্ষ টাকা দামের সুইট ভাড়া করছে। তো ভাই, আপনার রেজাল্টটা কি? এখন তো মনে হচ্ছে যে আপনি ওইখানে গেছেন তারেক রহমানের সাথে, মানে আতাত ডিল করার জন্য, ডিল করে আপনি এত কোটি কোটি। তো এগুলা দুর্নীতি না? আমি তো ট্যাক্স দেই, আমার তো অধিকার আছে এটা জানার যে ভাই, আপনি যে এই কোটি কোটি টাকা এইভাবে মানে ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফর দেখায় খরচা করলেন, এই টাকাটা কে দেবে? এটা ট্যাক্স পেয়ারের টাকা না? তো আপনি যে দিনের পর দিন এইগুলা